একপাশে দীর্ঘতম সমুদ্র সৈকতের এরকম বিরামহীন ঢেউয়ের শব্দ, আরেক পাশে আদিনাথ পাহাড়, হিমছড়ি অথবা সোনাই পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সাথে ঝাউবন, নিবিড় সবুজ বনভূমি, মাঝখানে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ, আর সাথে বৈচিত্র্যময় সূর্যোদয় এবং সূর্যাস্তের এক অসাধারণ অভিজ্ঞতা। এইরকম একটা অভিজ্ঞতা নিতে চাইলে কক্সবাজার হতে পারে একটা ভালো অপশন। আর সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই গত মাসে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজার নিয়ে ধারাবাহিক এই ভ্লগে সেই অভিজ্ঞতাই বলবো ধীরে ধীরে। The sun is shining bright. তাহলে শুরু থেকে শুরু করা যাক। কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা শুরু করার জন্য আমরা রওনা দিয়েছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আর আমাদেরকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে আমার ভাগ্নে মোহাম্মদও যাচ্ছে তার বাবাকে নিয়ে, সেও আমাদের সাথে স্টেশন পর্যন্ত যাবে। মোহাম্মদ, আমরা কোথায় যাচ্ছি? হাবিব মামার হলো আইফোন 15 Pro Max। আজকে নিউজে দেখছেন, নিউজ লাইক ব্রেকিং নিউজ। ওকে, বলো, দিস ইজ মোহাম্মদ ফ্রম মোহাম্মদ টিভি। মোহাম্মদের সাথে পরিচয় করিয়ে দিই সবাইকে। বেসিক্যালি ও হচ্ছে আমার শালিকার একমাত্র সন্তান, আমাকে মামা বলে ডাকে। সে বাসায় আমাকে যখন ভিডিও এডিটিংয়ে ভয়েস ওভার দিতে দেখে, ব্লগিং ভিডিওগুলো দেখে, তখন মাঝে মাঝে এগুলো দিয়ে সে আমাকে ভেঙায় যে আমি কিভাবে কথা বলি। যাই হোক, কথা বলতে বলতে আমরা স্টেশনের কাছাকাছি চলে আসছি। দুই 2024-এর জুন মাসের পর এই 2025-এ এসে আজকে আবার আমরা কক্সবাজার যাচ্ছি। তো কক্সবাজার যাওয়ার ট্যুর সবসময় একটু এক্সাইটমেন্টে ভরপুর থাকে। আমাদের প্ল্যান ছিল গতকালকে রাতে, মানে হচ্ছে গতকাল যেহেতু 30 এপ্রিল ছিল, সেই 30 এপ্রিলে আমাদের যাওয়ার কথা ছিল, বাট টিকিট পাই নাই। তো যার কারণে আমরা এখন পরের দিন 1 তারিখ সকালেও টিকিট পাই নাই, ট্রেনের টিকিট। এখন 1 তারিখ রাতের বেলা যাচ্ছি। ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে আসার কথা। এখন পর্যন্ত দেখলাম যে 16 মিনিট ডিলে। মহানগর এক্সপ্রেসের নির্ধারিত সময় ছিল 21:48, বাজে হচ্ছে 11:15। আমাদের সেদিকেই উঠতে হবে। হ্যাঁ, রাজশাহীর এটা। আচ্ছা, এটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস। আজকে প্ল্যাটফর্মের প্রত্যেকটা ট্রেনই লেট করতেছে। ঢাকা থেকে যে কোনো কারণে হোক ট্রেন ছেড়ে আসতে লেট হচ্ছে। বোর্ডে যেটা দেখতে পাচ্ছি, পদ্মা এক্সপ্রেস হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 23:13, মানে প্রায় 11:15। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:30, প্রায় 16-17 মিনিট লেট। আচ্ছা, SMS সার্ভিস থেকে যেটা দেখাচ্ছে, এখন পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা আধা ঘন্টা লেট। ঢাকা স্টেশন থেকে এখন পর্যন্ত ট্রেন ছাড়ে নাই। তো আরও কতক্ষণ লেট হয় কে জানে। কি আর করা, এরকম লেটের কারণে বসে বসে অপেক্ষা করা ছাড়া আর উপায় নাই। তোমার নাম বলো। মোহাম্মদ। আমার পেটের মধ্যে মারছো কেন তুমি? আচ্ছা, ছোট আম্মা কোথায়? কোথায় ছোট আম্মা? টিভির ভিতরে। আর বাবা কোথায়? আচ্ছা, টাটা, চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আমরা ফোন করব ট্রেনে উঠে, ঠিক আছে? আমাদেরকে মোহাম্মদ এগিয়ে দিতে আসছে, এখন মোহাম্মদ চলে যাচ্ছে। মোহাম্মদ, তুমি বাই বলো সবাইকে।
বলো, এই যে এখন রেকর্ডিং হচ্ছে, তুমি তো বুঝতে পেরেছিলে তখন। বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু না বুঝলে মোহাম্মদকে বলতে হবে। আপনার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারে, তখন আমি মোহাম্মদের কাছ থেকে অ্যান্সার জেনে তারপর আবার রিপ্লাই দিব। বলেন যে মোহাম্মদের এক্সপিরিয়েন্স আর আমার এক্সপিরিয়েন্স অলমোস্ট কাছাকাছি, কারণ ও অলরেডি 4 বার গেছে, আমি ওখানে 5 বার গেছি। মোহাম্মদ আজকে আমাদেরকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। আমরা যে রিসোর্টে উঠবো, সেই রিসোর্টে গেলে কি করতে হবে, তারপর হচ্ছে এই যে আমাদের সাথে লাগেজের লক খুলতে হবে কিভাবে, সব মোহাম্মদ দেখিয়ে দিচ্ছে, তাই না? ঘুম এসে যাচ্ছে, যাও। আচ্ছা, তুমি চলে যাও। আমরা ট্রেনে উঠে ভিডিও কল করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কাপড় চোপড় নিছেন? আচ্ছা, আমাদের ট্রেন আসছে যেহেতু এখনো আরো কিছুটা সময় বাকি আছে, ততক্ষণ এই স্টেশনটা সম্পর্কে একটু ধারণা দেই। এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, যেটার আরেকটা নাম হচ্ছে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন, এটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার পূর্ব দিকে যে গোল চত্বর, সেই গোল চত্বরের একেবারে সাথেই। এখান থেকে টঙ্গী যে জংশন রেল স্টেশন এবং কমলাপুর রেল স্টেশন, এই দুটো রেল স্টেশন দুদিকেই 5 কিলোমিটার করে ডিস্টেন্স, এবং যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন, সেটার দূরত্ব হচ্ছে প্রায় 16 কিলোমিটার। কমলাপুর থেকে যে টঙ্গী পর্যন্ত যে ডুয়েল গেজ লাইন, সেই লাইনের মধ্যেই যেহেতু এটা পড়ছে, মিটার গেজ, ব্রড গেজ দুই ধরনের ট্রেনই চলে। স্টেশনের প্ল্যাটফর্ম দুটা, এবং দুটো প্ল্যাটফর্মের সাথে দুটো মেইন লাইনের সাথে লুপ লাইন আছে। এই স্টেশনটা ঠিক কবে ইনগ্রেশন হয়েছিল সেটা এই মুহূর্তে আমার জানা নাই, বাট 2020 সালের 10ই সেপ্টেম্বরে সম্ভবত এটার যে ফার্স্ট প্ল্যাটফর্মের, সেটার একটা রিনোভেশনের কাজ হয়েছিল, এক্সেস কন্ট্রোলের কাজ হয়েছিল, এটা আধুনিকায়ন করা হয়েছে। যারা কমলাপুর স্টেশন থেকে টিকিট পান না, তারা স্টেশন থেকে টিকিট নিতে পারেন। মানে আমাদের যে রেল সেবা অ্যাপ আছে, সেই অ্যাপে ফ্রমের জায়গায় যদি ঢাকা না লিখে বিমানবন্দর দিয়ে সার্চ করেন, অনেক ক্ষেত্রে টিকিট পাওয়া যেতে পারে। নর্মালি মৈত্রী এক্সপ্রেস, পদ্মা সেতুর লাইনের যে ট্রেনগুলো, সেগুলো ছাড়া বাকি প্রায় সব ট্রেনই এখানে যাত্রা বিরতি করে। এই যে 2024-এর পরে আবার 2025-এ তুমি কক্সবাজার যাচ্ছ, তোমার অনুভূতি কি? কক্সবাজার গেলে সবার অনুভূতি হলোই এয়ারপোর্ট স্টেশনে প্রচন্ড মশা, চাইলে কেউ মস্কিটো রিপেলেন্ট নিয়ে আসতে পারে। খাবার টাবার কিছু দিয়ে দিই নাকি কিছু তুমি নিবা কিছু? কোনটা নিবা বিস্কিট? এই প্রাণ ম্যাঙ্গো বারটা হচ্ছে আমার ফেভারিট। টোটাল কত হলো? তাহলে 160। যেহেতু আমরা বগিতে এসি পার্টে, সেটা যেহেতু শেষের দিকে, শেষের দিকে মানে হচ্ছে ইঞ্জিন সামনের দিকে যেটা যদি হয়, তাহলে এক্ষেত্রে যেটা পটা লাস্টের থেকে সিট হবে, তারপরে শেষ থেকে 3 নাম্বার। ঠিক 11:58 মানে ধরা যায় 12টার সময় কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে এসে এই ঢাকা বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছালো। খাওয়ার থ্যাংক ইউ। সমস্যা নেই, আমি দেখছি। হ্যাঁ, আমাদের ইয়ে হচ্ছে নাইট শিফট হচ্ছে 11-12 এটা। লেট হলো কেন এটা আজকে? প্রায় 45 মিনিট মতো লেট। ঢুকতে লেট না, দেখলাম যে পদ্মা এক্সপ্রেস এর আগে যেটা আসলো, মানে মহানগর এক্সপ্রেস, সবগুলোই লেট করছে। মানে কোনো টেকনিক্যাল প্রবলেম বা স্টেশনে ম্যাক্সিমাম কভার করে ফেলতো। মানে আপনার কক্সবাজার পৌঁছাতে খুব বেশি ইয়ে হবে, বেশি লেট করবে না, আশা করা যায়। থ্যাংক ইউ। আমরা অলরেডি এয়ারপোর্ট স্টেশনে ট্রেনে উঠে পড়েছি। কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট, তার সাথে কথা বললাম। যাই হোক, যেটা আমরা জানতে পারলাম যে লেটটা হলো, সেই লেটটা অলরেডি পুষিয়ে ফেলব। দেখা যাক আমরা ঠিক টাইমে চিটাগাং বা কক্সবাজার স্টেশন যেটা, সেই স্টেশনে ঠিক টাইমে পৌঁছতে পারি।
নির্ধারিত সময়েরও প্রায় ৪৫ মিনিট লেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস যাত্রা শুরু করেছে বাংলাদেশের সর্বদক্ষিণের রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে। মাঝপথে এটি প্রায় ৪৬০ কিলোমিটার পথ পাড়ি দিবে। ঢাকার কমলাপুর স্টেশন এবং কক্সবাজার রেল স্টেশন ছাড়াও মাঝপথে এটি প্রায় ৫৩টি স্টেশন পার করবে। ১৬টি হচ্ছে নর্মাল মানে কোচ এবং ৪টি হচ্ছে আরো এক্সট্রা কোচ সহ মোট ২০টি বগি নিয়ে এই ট্রেন যাত্রা শুরু করেছে। ঢাকা এবং কক্সবাজার ছাড়াও এটি বিমানবন্দর এবং চিটাগাং রেল স্টেশনে থামবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে এই ট্রেন থামবে কক্সবাজারে। টোটাল ট্রাভেল ডিউরেশন ধরা যেতে পারে প্রায় ৮ ঘন্টা ২০ মিনিট মতো। সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক মনিটর করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। রেলের কোনো ক্ষতি সাধন নাশকতা করার চেষ্টা করলে তাকে সাথে সাথে রেলওয়ে পুলিশের কাছে ধরিয়ে দিন। আচ্ছা, আমরা যে কোচে উঠেছি এসি পার্ক, তো এই কোচে ঢোকার দরজা, এই কোচের কেবিনে ঢোকার প্রবেশ মুখেই যে ইনফরমেশনটা দেয়া ছিল ম্যানুফ্যাকচারিং 2023, এটা দেখে ধরে নেওয়া যাচ্ছিল যে এই ট্রেনের যে কোচগুলো সেগুলো মোটামুটি নতুন। হাতের ডানে একটা কল রিসিভার ছিল, এটা দিয়ে এই কেবিনের বা এই কোচের যেখানে যিনি দায়িত্বে আছেন এখানে বসেন তার সাথে কেবিনের ভেতর থেকে কমিউনিকেট করতে পারে যাত্রীরা। যদি আমি ওই সময় কাউকে দেখিনি। সাথে যে ফ্রিজটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে সম্ভবত কিছু হয়তো প্যাসেঞ্জাররা কিছু রাখতে পারে চাইলে। আচ্ছা, আমরা এখন পার্কে ঢুকলাম। ঢোকার পর এখানে এই যে ওয়াকওয়ে বা করিডোরের ডান দিকে হচ্ছে প্রত্যেকটা কেবিনে ঢোকার একটা দরজা। যেমন এটা হচ্ছে কেবিন নাম্বার 7। যদি দিনের বেলায় জার্নি করে তাহলে এখানে 6 জন বসতে পারবে, আর যদি রাতে জার্নি করে তাহলে এখানে ডে শিফটে সিট নাম্বার 6টা 31, 2, 3, 28, 29, 30, 31, 2, 3। তার মানে হচ্ছে 6 জন দিনের বেলায় বসতে পারবেন, আর রাতের বেলায় দুটো পার্টে সম্ভবত 4 জন বসতে পারবেন এখানে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে ট্রেনের গতিও তাল মিলিয়ে বাড়ছে, আর খুব ভালোভাবে টের পাচ্ছি মাথার ভেতরে এক কাপ চা অথবা কফি নেশা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে উপায় একটাই, ট্রেনের পেন্ট্রিতে গিয়ে এক কাপ চা অথবা একটা কফি টেস্ট করে আসা। পেন্ট্রি কত দূর এখান থেকে? আচ্ছা, থ্যাংক ইউ। বাংলাদেশ রেলওয়ের চিরাচরিত কাটলেট, চিকেন ফ্রাই আর ব্রেডের মধ্যে জেলি লাগানো, সেটাই থাকবে। দেখি কি পাওয়া যায়। এখানে কেউ নাই? খাবার কি শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, যেটা জানলাম যে রাস্তার সেটটা তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে ভিতরে, সো হয়তো আমাদের কেবিনে যাবে। একটু আগে যেটা ধারণা করছিলাম বা বলছিলাম সেটা হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে জেলি, একটা প্রাণ হট টমেটো সস, একটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা দেখে একটু ভালোই লাগছে। কাটলেট, এই খাবারের দাম পড়লো 190 টাকা। আমি জানতাম দাম হচ্ছে 150 বা 160-এর ভিতরে। কিছুদিন আগে নাকি 190 টাকা ছিল, এখন হচ্ছে 200 টাকা। কাটলেটটা ভালোই, চিকেন ফ্রাইটাও ভালো, তুমি ট্রাই করে দেখতে পারো। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটারের এক দুর্দান্ত গতি নিয়ে ট্রেন যখন এগিয়ে চলছে, ঘড়িতে তখন প্রায় 1:40। আমরা কুমিল্লার শশীদল স্টেশন পার হচ্ছি। যতই সময় যাচ্ছে ট্রেন চিটাগাংয়ের সাথে তার দূরত্ব কমিয়ে দিচ্ছে। ট্রেনের ভেতরে শুনশান নীরবতা। এতক্ষণে নির্ঘাত সমস্ত যাত্রীরা ঘুমিয়ে পড়েছে। চারিদিকে শুনশান নীরবতা, মাঝখানে এক বিরামহীন গতিতে ট্রেন এগিয়ে যাচ্ছে, যেন এই ট্রেনকে থামাবার কেউ নেই। নিঃশব্দে নিভৃতে শুধু শব্দগুলো শুনলাম। পথ, ঘাট, প্রান্তর, লোকালয় এবং স্টেশন পেরিয়ে রাতের আধার ভেদ করে
ছন্দময় এক শব্দের ছুটে চলা। তন্দ্রাচ্ছন্ন চোখে হাতের ধাক্কায় মোবাইল পড়ে যাচ্ছে, আর জেগে থাকা সম্ভব হচ্ছে না। আমরা এখন ফেনীর আজমেরি বেগম সড়কের কাছাকাছি কোনো একটা এরিয়া দিয়ে যাচ্ছি। জিপিএস ট্র্যাকারে যেটা দেখলাম যে এই মুহূর্তে স্পিড আছে 80 থেকে 85 কিলোমিটার পার আওয়ার। নর্মালি 4টার দিকে হচ্ছে চিটাগাং স্টেশনে পৌঁছানোর কথা। যদি ততক্ষণে ঘুম না চলে আসে হয়তো চিটাগাংয়ের কিছু কভারেজ করতে পারবো, আর না হলে কাল সকালে আবার সবার সাথে দেখা হবে। প্রচন্ড ঘুম পাচ্ছে, তো এখন একটু ঘুমাবো। সকালে চোখ মেলেই বুঝলাম অলরেডি চিটাগাং স্টেশন এবং কালুরঘাট ব্রিজ পার হয়ে চলে এসেছি। পাহাড়ের গা ঘেঁষে যে সূর্যোদয় সেটা মিস করেছি বলে নিজের উপর কিছুটা ক্ষুব্ধ হচ্ছিলাম। আবার একই সাথে রেললাইনের দুধারে পাহাড় এবং সমতলের যে মেলবন্ধন, সেখানে সবুজ বন, হলুদ লালচে রঙের মাটি, মাথার উপরে নীল আকাশ মুগ্ধ করে দিচ্ছিল মন। গতকাল রাতে ঘুমের কারণে আর সময়ও পাই নাই, টায়ার্ড ছিলাম। সো কেবিন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া যায় না। যারা ট্রাভেল করেন অথবা ট্রাভেল করছেন কিন্তু কেবিনে ট্রাভেল করেন না, তাদের জন্য হয়তো কিছুটা একটা আইডিয়া হবে। কেবিন নাম্বার যেটা সেটা হচ্ছে 5। যদি দিনের বেলায় ট্রাভেল করেন সেখানে যেমন ডে শিফট লেখা আছে, এখানে 3টা সিট, 3 জন বসে যেতে পারবেন। আর যদি রাতে ট্রাভেল করেন তাহলে সেই একই কেবিনে 2 জন ট্রাভেল করতে পারবেন। এই হচ্ছে স্পেস। উপরের যেই বেডটা দিনের বেলায় এই নিচ দিয়ে এই যে এখানে যে পোর্শনটা আছে সেটা দিয়ে ফোল্ড করে ফেলা যায়। সো ফোল্ড করলে এটা হয়, এটা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে এই যে নিচের সিটটা, এই নিচের সিটটার পেছনে মানে হেলান দেওয়ার জন্য একটা জায়গা তৈরি হয়। সো এটা পিছন দিকে চলে আসে, এই যে লিভার, এই লিভার দিয়ে নিচে চলে আসে। আর এমনিতে হচ্ছে এইখান থেকে যদি দেখেন এই হচ্ছে মোটামুটি কেবিনের চেহারা। ওপরে খুব বেশি ভারী না, এরকম কিছু জিনিসপত্র রাখা যাবে। আবার নিচে একটা হচ্ছে টেবিল মতো আছে। সো এই টেবিলের পাশে এই যে জায়গা, এইখানটাতে উপরের বেডে ওঠার জন্য এখানে পা দিয়ে ওঠা যায়, এটা মুভ করা যায়। সো এখানে পা দিয়ে এবং এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেল ধরে তারপরে উঠতে হবে। আর নিচে এখানে একই ধরনের ইন্ডিকেশন দেওয়া আছে, যেমন বার্থ 11, এখানে সিট নাম্বার হচ্ছে দিনের বেলা উইন্ডোতে হচ্ছে 19, মিডলে হচ্ছে যিনি বসবেন তিনি 20, আর C21 মানে হচ্ছে করিডোরের পাশে হচ্ছে এই যে যেমন এই যে ওয়াকওয়ে পাশে, এই করিডোরের পাশে মানে এই সিটটা হচ্ছে 21, তার মানে হচ্ছে এই 19, মিডলে 20, এদিকে হচ্ছে 21। সি হচ্ছে C21 মানে হচ্ছে তিনি করিডোরের, আর W মানে হচ্ছে তিনি উইন্ডোর সাইডে বসবেন। সো মিডলে যিনি থাকবেন তার সিট নিয়ে কোনো মারামারি করার কিছু নাই, মানে W এবং সিতে যিনি থাকবেন তিনি বোঝার জন্য বুঝিয়ে দিলাম। এইখানে যেই ফিচারটা আছে ইলেকট্রিক সকেটের ফিচারটা দেখায়, যেমন এই চার্জ করার জন্য বা কোনো প্লাগ বসানোর জন্য এই রকম হচ্ছে দুটো অপশন দেওয়া আছে নিচে। এটার জন্য আপনার এই ধরনের মাল্টিপ্লাগ আলাদা করে, যেমন আমার চার্জার যে কানেক্ট করা আছে মাল্টিপ্লাগ, এই যে ভেতর দিকে এই অংশটা বর্জিত থাকে, এরকম একটা মাল্টিপ্লাগ আপনার নিতে হবে, সাথে করে নিয়ে আসতে হবে, চার্জ দেওয়া যাবে না।
পাশে হচ্ছে এখানে কিছু রাখা যাবে, এখানে সুইচ টুইচ গুলোর ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে নিচে একটা বিন আছে, এটা হালকা, এখানে খুব ভারী কিছু রাখা যাবে না এবং এখানে বসা যাবে না। রিডিং লাইট দেওয়া আছে যেটা রাতের বেলায় কেউ যদি ব্যবহার করতে চায় সেটা করতে পারবে। একই ধরনের ফিচার ওপরেও এখানেও দেওয়া আছে এই যে, এবং চার্জ করার জন্য প্রভিশন এখানে দেওয়া আছে। একটা টেবিল ফ্যান আছে। একটা অসুবিধা হচ্ছে এই টেবিল ফ্যানের বাতাসটা ঠিক নিচে যায় না এবং ওপরেও এভাবে মুভ করলেও প্রচণ্ড শব্দ, সো শব্দের কারণে বাতাস যতটা আসে তার চেয়ে বেশি শব্দ বেশি আসে। তো মোটামুটি এই তো হচ্ছে কেবিনের ভেতরকার ফিচার। পর্দার রংটা এরকম এবং এখানে যে উইন্ডোর গ্লাসের সাইজটা এটা হচ্ছে এতটুকু। যে লিভার যেটা দেওয়া আছে এই লিভার প্রেস করে যদি এটাকে আমি ফোল্ড করতে না পারি, সে যে নিয়োজিত অ্যাটেন্ডেন্ট আছে তার সহায়তা নেওয়া যেতে পারে। যেমন গতকালকে আমাদের পরে যিনি থাকবেন তিনি যাতে শোয়ার সুবিধাটা পেতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে গেছে। আর এই বেডশিট এগুলো সেপারেট ছিল, এগুলো রাতে বিছিয়ে নিতে পারে। আর কেউ যদি এখানে প্রোভাইডেড যে সমস্ত বেডশিট বা বালিশের কভার আছে সেটার ব্যাপারে সেন্সিটিভ থাকেন, বাসা থেকে নিয়ে আসতে পারেন, নিজে ব্যবহার করতে পারেন। আয়না আছে, তো মোটামুটি প্রয়োজনের কাজ সারা যাবে। এইখানে যেমন দিনে 3 জন আর রাতে 2 জন থাকার ব্যবস্থা আছে, পাশাপাশি হচ্ছে আবার এর চেয়ে ডাবল কেবিনগুলো আছে, সেখানে দিনে 6 জন এবং রাতে 4 জনের থাকার ব্যবস্থা আছে। প্রত্যেকটা ট্রেনে এই ধরনের সেফটি নির্দেশিকা দেওয়া থাকে। সো আমরা যদি সবসময় এই ধরনের সেফটি নির্দেশিকা ফলো করি, এতে দুটো সুবিধা। একটা হচ্ছে আমার নিজের নিরাপত্তা, আর একই সাথে অন্যান্য যে প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারদের নিরাপত্তা। সো এই সেফটি নির্দেশিকাগুলো ফলো করলে যেটা হয় যে আমরা বিভিন্ন সময় আমাদের ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে যে সমস্ত দুর্ঘটনার খবর পাই, এই দুর্ঘটনাগুলো যেখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটে, এই দুর্ঘটনাগুলোর পরিমাণও কমবে এবং প্রাণহানি বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা পরিমাণ কমবে। বায়ো টয়লেটের সুবিধা সম্বলিত হওয়ায় ট্রেনের টয়লেট ব্যবহারে রেল লাইন অথবা পরিবেশ দূষণের কোনো ধরনের সম্ভাবনা নাই। কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেসের টিকিট করতে চাইলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে রেল সেবা অ্যাপটি ডাউনলোড অথবা আপডেট করে নিন। রেল সেবা অ্যাপটিতে ইতিমধ্যে আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করেছেন সেই নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইনের পর যে পেজটি আসবে সেই পেজে ফ্রম সেকশনে গিয়ে আপনি যেখান থেকে ট্রেনে উঠতে চাচ্ছেন সেই জায়গার নাম, আমরা ধরে নিচ্ছি সেটা ঢাকা, এবং যেখানে আপনি যেতে চাচ্ছেন আপনার গন্তব্য কক্সবাজার হলে কক্সবাজার লিখতে হবে। পরবর্তী ধাপ হচ্ছে ক্লাস। আপনি যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনের যে শ্রেণী বিন্যাস করা আছে, যে ট্রেনের সিটের ধরনগুলো দেওয়া আছে, শ্রেণী অনুযায়ী আপনি যে কোনো একটি ক্লাস সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি আপনি এসি কোচে যাবেন, সেই ক্ষেত্রে আপনি স্নিগ্ধা সিলেক্ট করলে এবং পরবর্তীতে যে তারিখে যাবেন সেই তারিখ সিলেক্ট করলেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে তারিখে আপনি যাবেন তার 10 দিন আগে টিকিট করতে হবে। সকাল 8টার সময় লগ ইন করে টিকিট কাটতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে আপনি 7:59 লগ ইন করে বসে থাকবেন। 8টা বাজার সাথে সাথে সিস্টেমে ঢুকে আপনার কাঙ্ক্ষিত যে আসন সেই আসন অনুযায়ী আপনি সিট সিলেকশন করবেন। কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস এই দুটো ট্রেনে প্রচন্ড রকম চাহিদা থাকার কারণে লগ ইন করার পরবর্তী 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ট্রেনের টিকিট বুক হয়ে যায়। যাই হোক, পরবর্তী ধাপে যাচ্ছি আমরা। আমি এখানে সিলেক্ট করলাম এসি বার্থ। পরের ধাপে সিটের মূল্য সহ যে পেজটি আসবে সেখানে বার্থ সিলেক্ট করতে হবে। এসি বার্থে গতে গিয়ে যে খালি সিটটা ছিল সিলেক্ট করলাম, সেটা ব্লু হয়ে গেল। কন্টিনিউ প্রসিড দিলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনি যে নাম্বারে রেজিস্টার করেছেন সেই নাম্বারে, যেটাকে বেসিক্যালি ওটিপি বলা হয়। এটা দিয়ে নেক্সটে প্রেস করলে আপনি পরবর্তীতে পেমেন্ট ধাপগুলো পাবেন। টিকিট কনফার্মেশনটি আপনি এই অ্যাপে এবং ইমেইলের মাধ্যমে পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন।
আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করব। যারা ইতিমধ্যে কক্সবাজারে ট্রেনে জার্নি করেছেন তারা অবশ্যই জানেন এই হচ্ছে সেই বিখ্যাত স্টেশন, যেটাকে আইকনিক স্টেশন হিসেবে সবাই জানে। স্টেশনের স্ট্রাকচার এবং সৌন্দর্য আসলেই মানে মনে রাখার মতো। ট্রেন স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে এই স্টেশন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। ইতিমধ্যে আমরা জানি যে এই স্টেশনটা আইকনিক স্টেশন হিসেবে কনসিডার করা হয় বাংলাদেশে। ঝিনুক আকৃতিক এই স্টেশনের আয়তন হচ্ছে প্রায় 1,87,000 বর্গফুটের। এখানে 6টা প্ল্যাটফর্ম আছে এবং একটি 4তলা বিল্ডিং, টিকিট কাউন্টার, এটিএম, প্রেয়ার রুম আছে। তার পাশাপাশি রেস্টুরেন্ট, ডে কেয়ার সেন্টার, লকার, পোস্ট অফিস, কনভেনশন সেন্টার এইগুলো স্থাপনের সুযোগ সুবিধা আছে এখানে। 2017-এ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যেটা আছে সেটার আওতায় বান্দরবন জেলার গুমদুম পর্যন্ত এই চিটাগাংয়ের লাইনটাকে এক্সটেন্ড করার প্ল্যান করা হয় এবং তখন এই লাইনের আওতায় আরেকটা লাইন কক্সবাজার পর্যন্ত নেওয়ার প্ল্যান করা হয় পর্যটন এরিয়া হিসেবে। 2018-এ এটার কাজ শুরু হয় এবং 2023-তে এটার কাজ শেষ করার পর উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আবার চলে এলাম কক্সবাজার। অসাধারণ, মানে স্টেশনে প্রবেশের সময় রেল লাইনের যেই বাঁকটা, এই বাঁকটা অসাধারণ। বর্তমানে ঢাকা এবং কক্সবাজার থেকে টোটাল 4টা ট্রেন এখানে চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস এবং চিটাগাং থেকে আরও 2টো ট্রেন। শেষবার যখন কক্সবাজার আসছিলাম গত বছর, এই ওয়াকওয়েগুলো, এই করিডোরগুলোর কাজ, সিঁড়িগুলোর কাজ চলছিল তখন। এখন কাজ অনেকটাই ডেভেলপড। এই সিঁড়িটা বসানো, এসকেলেটরটা বসানো হয়েছে, সেটা এখন চলছে কিনা জানি না। ঘড়িতে এখন সময় সকাল 7:44। সো এই 7:44-এ আমাদের ট্রেন এসে কক্সবাজার রেল স্টেশনে থামবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আবার চলে আসলাম কক্সবাজার। যেমন তোমার অনুভূতি কি, এই যে হঠাৎ প্ল্যানে আবার কক্সবাজার চলে আসলাম? ওর এক্সপিরিয়েন্স বরাবরই ভালো। কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস দুটোই হচ্ছে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজারের জার্নির জন্য এই দুটো ট্রেনই প্রযোজ্য। এবং আমার বরাবরই পর্যটক এক্সপ্রেসে জার্নি করার সুযোগ হয়নি, বাট আমাদের আত্মীয় স্বজন যারা তারা গিয়েছে কক্সবাজার এক্সপ্রেসে। এর আগেও গত বছর এই রাতে জার্নি করে সকালে পৌঁছেছি, আর এই বছরে পৌঁছালাম। বাট জার্নি খুবই কমফোর্টেবল। গত বছর স্নিগ্ধাতে ছিলাম, এবার কেবিনে। দুটো জার্নি কমফোর্টেবল। তবে যেহেতু লং জার্নি, কেউ যদি চায়, যদি সম্ভব হয়, স্নিগ্ধাতে জার্নি না করে চাইলে কেউ কেবিনে জার্নি করতে পারে। লং জার্নি হিসেবে ফ্লেক্সিবলভাবে থাকার একটা সুযোগ থাকবে। কক্সবাজারের ট্রেনে জার্নির যাবতীয় তথ্য খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করেছি। কক্সবাজারের আমাদের বাকি যে গল্প, সেই গল্প পরবর্তী ভিডিওগুলোতে আমি শেয়ার করব। সেই ভিডিও সহ আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামে ট্রাভেল হোলিক হাবিব পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।